সোহেল স্যার সায়েন্স চেম্বারের অনলাইন ক্লাসে তোমাদেরকে আজকের মতো শুভেচ্ছা। আজকে আমরা তোমাদেরকে যে টপিকসটা নিয়ে পড়াবো সেটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ অংশ। তোমরা নিশ্চয়ই জানো কোষের বাহ্যিক অংশ নিয়ে তোমাদেরকে আমরা অলরেডি পড়াই ফেলছি, এখন আমরা পড়বো অভ্যন্তরীণ অংশ। তোমরা জানো কোষের অভ্যন্তরীণ অংশের মধ্যে প্রধানত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় বিভিন্ন ধরনের অঙ্গাণু। ওকে ফাইন। এই যে অভ্যন্তরীণ অংশের মধ্যে যে সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে, এর মধ্যে আমরা প্রথমে সাইটোপ্লাজমকে নিয়েই পড়বো। আমরা প্রথমে কাকে নিয়ে পড়বো? সাইটোপ্লাজমকে নিয়েই পড়বো। ওকে ফাইন। এই যে সাইটোপ্লাজম, এই ওয়ার্ডটাকে আমি যদি ইংলিশে লিখি, এটাকে লিখতে হবে এরকম সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমকে কোনো বিজ্ঞানী আবার কি বলেন? সাইটোসল বলা হয়। কি বলে? সাইটোসল। অথবা আবার কিছু কিছু বিজ্ঞানী আছে এদেরকে হায়ালোপ্লাজমও বলা হয়। কি বলা হয়? হায়ালোপ্লাজম। আসলে সবগুলোর অর্থ একই, জাস্ট উচ্চারণটা কি ডিফারেন্ট। এই যে সাইটোপ্লাজমের একটা নাম, তাহলে দেখো সাইটোপ্লাজম ওয়ার্ডটাকে আমরা কি বলতে পারি? সাইটোপ্লাজম বা সাইটোসল বা হায়ালোপ্লাজম, HYALOPLASM, হায়ালোপ্লাজম। এই যে সাইটোপ্লাজম শব্দটি প্রথম ব্যবহার করেন, এই শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী A.H. লাডলি, LARDLEY। A.H. লাডলি প্রথম এই সাইটোপ্লাজম শব্দটি ব্যবহার করে। কত হচ্ছে A.H. লাডলি যে সাইটোপ্লাজম শব্দটি তিনি ব্যবহার করেন, সেই সাইটোপ্লাজম শব্দটা নিয়ে আমরা একটু তোমাদেরকে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। এই যে সাইটোপ্লাজম, এই ওয়ার্ডটাকে ভেঙে দেখলে আমি দুইটা ওয়ার্ড পাচ্ছি, একটা হচ্ছে সাইটো, একটা হচ্ছে প্লাজম। এই যে সাইটো কথাটা আসছে সাইট থেকে, তোমরা নিশ্চয়ই জানো সাইট মানে হচ্ছে কোষ। সাইট মানে কি? কোষ। এবার দেখো প্লাজম, প্লাজম কথাটা আসছে প্লাজমা থেকে, প্লাজমা। যখনই প্লাজমা কথাটা আমরা শুনতে পাবো, আমাদের মনের মধ্যে চারটা কথা চলে আসবে। কয়টা কথা? চারটা। আসলে প্লাজমা এটা একটা ওয়াইড রেঞ্জের একটা শব্দ। এই একটা শব্দের মধ্যে মূলত কয়টা কথা আছে? চারটা কথা আছে। সেই চারটা কথা কি? প্রথম হচ্ছে অর্ধতরল। প্লাজমা বলতে আমরা কাকে মিন করব? সামথিং, অর্থাৎ সেমি সলিড, অর্ধতরল। ওকে ফাইন। একটা হচ্ছে সজীব, অর্ধতরল সজীব। একটা হচ্ছে জেলি সদৃশ্য, জেলি লাইক, জেলি সদৃশ্য। তাহলে আমি আগে কথা বলি কি হলো? অর্ধতরল সজীব, জেলি সদৃশ্য এবং কলয়েডাল, জেলি সদৃশ্য এবং কলয়েডাল। ওকে ফাইন। এখন এই যে চারটা কথা, এই চারটা কথার মিনিং আমাকে বুঝতে হবে। অর্ধতরল মানে হচ্ছে সেমি সলিড। অর্ধতরল মানে কি রে? অর্ধতরল মানে হচ্ছে সেমি সলিড। এখন সজীব মানে কি? সজীব মানে হচ্ছে ভাইটাল। সজীব মানে কি? ভাইটাল। জেলি সদৃশ্য অর্থাৎ জেলি লাইক। আর হচ্ছে কলয়েডাল, এটি কিন্তু একটা ইংলিশ ওয়ার্ড, এটাকে আমরা জাস্ট বাংলায় লিখলাম। কথা হচ্ছে কেন অর্ধতরল বলবো? কারণ এটা হচ্ছে অর্ধতরল প্রকৃতির, জেলির মতো, তাই আমরা বলি অর্ধতরল বা সেমি সলিড। কথা হচ্ছে কেন সজীব বলবে? এই যে কেন সজীব বলবে, এটার মানে হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে বা প্লাজম বা প্লাজমা যাদেরকে বলে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের বিপাকীয় বিক্রিয়া হয়, মেটাবলিক রিয়াকশন বা বিপাকীয় বিক্রিয়া হয়। এই যে বিভিন্ন ধরনের বিপাকীয় বিক্রিয়া হয়, এখানে শক্তি উৎপন্ন হয়, নতুন কিছু পদার্থ উৎপন্ন হয় এবং কিছু পদার্থ কি হয়? ধ্বংস হয় বা ডিস্ট্রাকশন হয়। তাহলে এই সমস্ত কারণেদেরকে কি বলা হয়? সজীব বা ভাইটাল। অনেকে কিন্তু বলে যায় সজীব। সজীব মানে কি? যেখানে বিভিন্ন বিপাকীয় বিক্রিয়া হবে, যেখানে শক্তি উৎপন্ন হবে এবং যেখানে আগের কোনো কিছু কি হবে? ধ্বংসপ্রাপ্ত হবে, তাই বলা হয় সজীব। তাহলে অর্ধতরল মানে কি? সজীব মানে কি? জেলির সদৃশ্য মানে কি? বুঝলাম। কলয়েডাল, এই কলয়েড ওয়ার্ডটা আমরা বিস্তারিত পড়বো বায়োলজি পঞ্চম অধ্যায়ে। তবে কলয়েড এখানে যেটা আমি মিন করবো, কলয়েডের একটা গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে এরা কি করে? এরা পানি শোষণ করে। কলয়েডাল যারা, তাদের একটা গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে তারা পানি শোষণ বা অ্যাবজর্ব করে। পানির শোষণ বা পানি ওয়াটার কি করে? অ্যাবজর্ব করে। এখানে কলয়েডাল এই অর্থটা আমরা মনে রাখবো। তবে কলয়েডালে কিন্তু আরো কথা আছে, সেটা আমরা বায়োলজি পঞ্চম অধ্যায়ে পড়বো। তাহলে যে পদার্থগুলো অর্ধতরল, সজীব, জেলি সদৃশ্য এবং কলয়েডাল, এদেরকে বলা হয় প্লাজম বা প্লাজমা। প্লাজম বা প্লাজমা। তাহলে আমি যদি বলি যে সাইটোপ্লাজম, দ্যাট মিনস কোষের মধ্যে যে অর্ধতরল, সজীব, জেলি সদৃশ্য, কলয়েডাল পদার্থ থাকে, তাদেরকেই বলা হয় সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমকে নাম দিচ্ছে সাইটোসল বা হায়ালোপ্লাজম। এখন দেখো এই যে প্লাজম কথাটা যদি কোনো জায়গায় শুনতে পাও, জানো, আমি যদি তোমাকে জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলি, মনে করো আমি একটা ওয়ার্ড বললাম তোমাকে, নিউক্লিও প্লাজম। নিউক্লিও প্লাজম। দেখো এই যে নিউক্লিও মানে হচ্ছে নিউক্লিয়াস, আর প্লাজম মানে হচ্ছে প্লাজমা। প্লাজম মানে কি? প্লাজমা। প্লাজমা মানে কি? কয়টা কথা বলছিলাম? ওই যে চারটা কথা। অর্ধতরল, সজীব,
জেলির সদৃশ্য এবং কি কলয়েডাল। তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে অর্ধতরল সজীব জেলির সদৃশ্য কলয়েডাল পদার্থ থাকবে তাদেরকে আমরা কি বলবো? নিউক্লিওপ্লাজম। এখন আমরা নিউক্লিওপ্লাজম নিয়ে পড়বো না, আমরা এখানে আসলে কাকে নিয়ে পড়বো? সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমের ডেফিনেশন বা সংজ্ঞাটা কিভাবে দিব? অ্যাকচুয়ালি সাইটোপ্লাজম তো কেমন অর্ধতরল সজীব জেলির সদৃশ্য কলয়েডাল এই কি ধারণ করে? এটা বিভিন্ন ধরনের অঙ্গাণু, ওই যে আমরা বলছিলাম অভ্যন্তরীণ অংশের মধ্যে আমরা একটা পার্ট পড়ছিলাম কি? অঙ্গাণু। এই অঙ্গাণু সমূহকে কি করে? অঙ্গাণুকে ধারণ করে। অঙ্গাণুকে কি করে? ধারণ করে। তাহলে আমি যদি আবার সাইটোপ্লাজমের সংজ্ঞা বলতে চাই, সংজ্ঞা বলতে কিরকম? কোষের অর্ধতরল সজীব জেলির সদৃশ্য কলয়েডাল অঙ্গাণু ধারণকারী অর্গানেলিস ধারণকারী এই যে উপাদান তাদেরকে বলা হয় সাইটোপ্লাজম। মনে থাকবে? ওকে ফাইন। এরপর আমরা দেখবো সাইটোপ্লাজমের মধ্যে যে বিভিন্ন অঙ্গাণু আছে সেই অঙ্গাণুগুলো নিয়ে আমরা এবার তোমাদের সাথে কথা বলবো। কোষের সাইটোপ্লাজমে যে অঙ্গাণু বা অর্গানেলিসগুলো থাকে সেই অঙ্গাণু বা অর্গানেলিসগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ বা মেমব্রেনাস, আর একটা হচ্ছে ঝিল্লিবিহীন বা নন মেমব্রেনাস। অর্থাৎ কিছু অঙ্গাণুর চারপাশে একটা মেমব্রেন বা ঝিল্লি পাওয়া যায়, আর কিছু অঙ্গাণুর চারপাশে কোনো ঝিল্লি বা মেমব্রেন পাওয়া যায় না। প্রথমে ঝিল্লিবিহীন কারা আছে? প্রথমে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, রাইবোসোম, সেন্ট্রোসোম, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এগুলো বাংলা এবং ইংলিশ দুইটাই সেম বলে আমি ইংলিশটা লিখলাম। একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, রাইবোসোম, সেন্ট্রোসোম, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ওকে ফাইন। এবার দেখো ঝিল্লিবদ্ধ বা মেমব্রেনাস কারা? তারা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইক্রোটিউবিউল, প্লাস্টিড, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা, হচ্ছে গলজি বডি, লাইসোসোম, ভ্যাকিউল, ভেসিকল, অবলিক কোষগহ্বর। আসলে একই, জাস্ট নামটা ডিফারেন্ট। তাহলে ঝিল্লিবদ্ধ কারা? মাইটোকন্ড্রিয়া, মাইক্রোটিউবিউল, প্লাস্টিড, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, লাইসোসোম, ভ্যাকিউল অথবা ভেসিকল অথবা কোষগহ্বর। এদের মধ্যে যে কোনো একটা আমি হয় ঝিল্লিবদ্ধটা মনে রাখবো, না হয় ঝিল্লিবিহীনটা মনে রাখবো। যে কোনো একটা মনে রাখলে আমি বাকিটা ইজিলি মনে রাখতে পারবো। মনে করো, জাস্ট মনে রাখার জন্য বললাম আমরা, এই যে ঝিল্লিবদ্ধ যারা আছে তাদেরকে মনে রাখার জন্য আমি একটা লাইন দিই তোমাদেরকে, একটা কবিতা, একটা লাইন দিচ্ছি, বাংলায় দিচ্ছি। এখানে একটা কথা বলে দিই, এগুলো ইংলিশ লিখলাম কেন? এগুলো আসলে বাংলার ইংলিশ সেম, আমি তাই ইংলিশ টার্মটা লিখলাম। জাস্ট এটার যে বাংলাটা কোষগহ্বর এটা আলাদা এখন আমরা লিখে দিলাম। তাহলে দেখো আমি এই যে এগুলো মনে রাখার জন্য একটা লাইন বলতে, সেটা হচ্ছে গনিমামা। আমি লিখলাম গনিমামা। কারো যদি মামার নাম গনি থাকে তাহলে ভালো। গনিমামা একলাই, আমি লিখলাম গনিমামা একলাই প্ল্যান করে। গনিমামা একলাই প্ল্যান করে। তাহলে দেখো গনিমামা একলাই প্ল্যান করে। ওকে ফাইন। আমি জাস্ট একটা আবার বলি, গনি মামা একলাই প্ল্যান করে। গনি মামা একলাই প্ল্যান করে। ওকে ফাইন। এটা দেয়া কি বুঝতে চাচ্ছি আমি? এই দেখো, গ দিয়ে গোলজি বস্তু, গ দিয়ে গোলজি বস্তু, নি দিয়ে নিউক্লিয়াস, নি দিয়ে কি? নিউক্লিয়াস। তাহলে গনি দিয়ে গোলজি বস্তু, আর নি দিয়ে কি? নিউক্লিয়াস। মামা, এই যে মা দিয়ে মাইটোকন্ড্রিয়া, মা দিয়ে মাইটোকন্ড্রিয়া, আর মা দিয়ে মাইক্রোটিউবিউল। তাহলে দেখো গনি দিয়ে গোলজি বস্তু আর নিউক্লিয়াস গেছে, আর মামা দিয়ে মাইটোকন্ড্রিয়া আর মাইক্রোটিউবিউল গেছে। একলাই প্ল্যান করে। দেখো এ দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওকে ফাইন। ক দিয়ে কোষগহ্বর, ক দিয়ে কি? কোষগহ্বর বা ভেসিকল বা ভ্যাকিউল, তুমি যাই বলো। লাই দিয়ে লাইসোসোম, লাই দিয়ে কি? লাইসোসোম। এই যে প্লে দিয়ে কি? প্লাস্টিড, প্লে দিয়ে মনে রাখতে পারো, প্লাস্টিড। তাহলে আমাদের সবগুলোই চলে আসছে। তাহলে দেখো আমরা বলছিলাম গনি মামা একলাই প্ল্যান করে। এখানে কয়টা আছে দেখো? 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখো গনি গোলজি বস্তু, নিউক্লিয়াস অর্থাৎ একটা দুইটা চলে গেছে, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোটিউবিউল, মোট কয়টা? 4টা গেছে। এন্ডোপ্লাজমিক জালিকা, কোষগহ্বর, লাইসোসোম, তাহলে কয়টা? 7টা। প্লে দিয়ে প্লাস্টিড মনে রাখবা। তাহলে এটা জাস্ট মনে রাখার জন্য তুমি তোমার মতো করে যে কোনো ভাবে মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। এখন প্রত্যেকটা অঙ্গাণু নিয়ে আমরা একটু ডিটেলস তোমাদেরকে ডিসকাস করব তোমাদের সাথে। প্রথমে মাইটোকন্ড্রিয়া। যতগুলো অঙ্গাণু আছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো অঙ্গাণু থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণুর মধ্যে একটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী কলিকার 1850 সালে, এবং এটার নামকরণ করেন বিজ্ঞানী ব্যান্ডা
1889 সালে। এই যে এই ব্যান্ডটা যে নামকরণ করেন, এটা নিয়ে তোমাদের বইতেও হয়তো কিছুটা মিস ইনফরমেশন দেওয়া আছে। অনেক কোনো জায়গায় ব্যান্ডাকে আবিষ্কারক হিসেবে চিহ্নিত করা হয়। অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী কলিকার, এটার নামকরণ করছেন বিজ্ঞানী ব্যান্ডা। তবে তোমাদের বইতে যেরকম আছে তোমরা সেটাকেই কি করবে, ফলো করবে, ঠিক আছে। আর এই সালটা নিয়েও একটু কি আছে, মতভেদ আছে। কোনো বিজ্ঞানের মধ্যে হচ্ছে 1887, কেউ 1888 বা কেউ 1889 এভাবে বলেন। আবার তোমাদের বইতে যদি 1898 থাকে তাহলে এটা হচ্ছে আসলে ডিপেন্ড করে, এটা নিয়ে কিছুটা মতভেদ আছে এই সালটা নিয়ে, ঠিক আছে। এখন দেখো মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার বা মাইটোকন্ড্রিয়ার গঠন। এই যে এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র। এখন দেখো মাইটোকন্ড্রিয়ার চিত্রের মধ্যে দেখা যায় বা একটা মাইটোকন্ড্রিয়ার গঠন মধ্যে দেখা যায় পুরো মাইটোকন্ড্রিয়াতে 2 স্তর বিশিষ্ট। মাইটোকন্ড্রিয়া কয় স্তর বিশিষ্ট? 2 স্তর। আমরা আগেই বলেছিলাম যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি থাকে, ঝিল্লি বা মেমব্রেন থাকে। এই যে মাইটোকন্ড্রিয়ার যে ঝিল্লি, সেই ঝিল্লিটা 2 স্তর বিশিষ্ট। এই যে 2 স্তরের মধ্যে যেটা বাহিরের স্তর, তাহলে এটা হচ্ছে বহিঃস্তর বা এক্সটার্নাল লেয়ার। তাহলে হচ্ছে বহিঃস্তর বা এটা হচ্ছে এক্সটার্নাল, আমি সংক্ষেপে লিখতেছি এক্সটার্নাল লেয়ার। ওকে ফাইন। তারপরে একেবারে ভিতরে মাঝখানে এই যে ভিতরে এরকম আঁকা বাঁকা ঢেউ কালানো এরকম করে একটা অংশ আছে, এটা হচ্ছে অন্তঃস্তর। তাহলে বাইরের হচ্ছে বহিঃস্তর, তারপর হচ্ছে অন্তঃস্তর। অন্তঃস্তরের ইংলিশ হচ্ছে ইন্টারনাল লেয়ার। ইন্টারনাল লেয়ার। তাহলে এটা হচ্ছে বহিঃস্তর বা এক্সটার্নাল লেয়ার, একটা হচ্ছে অন্তঃস্তর বা ইন্টারনাল লেয়ার। এই যে 2 স্তরের মাঝে এই যে একটা স্পেস আছে, 2 স্তরের মাঝে একটা কি আছে, 2 স্তরের মাঝে একটা স্পেস আছে। 2 স্তরের মাঝে যে স্পেসটা আছে এটাকে বলা হয় ইন্টারমেমব্রেন স্পেস। আমি এটাকে ইংলিশে লিখি ইন্টারমেমব্রেন স্পেস। ইন্টারমেমব্রেন স্পেস। ইন্টার মানে কি? ইন্টার মানে হচ্ছে ইন বিটুইন, মাঝামাঝি। তাহলে ইন্টার মানে দুইজনের মাঝে, মেমব্রেন দুইটা মেমব্রেনের মাঝে, আর একটা স্পেস মানে কি? ফাঁকা জায়গা, ইন্টার মেমব্রেন স্পেস। এই যে যেটা ভিতরে যে স্পেসটা, ভিতরে যে লেয়ারটা, ভিতরের লেয়ারটা কেমন? এটা জিনিস দেখো, বাইরের লেয়ারটা স্মুথ মসৃণ, বাইরের লেয়ারটা স্মুথ এবং মসৃণ, কিন্তু ভিতরের লেয়ারটা এরকম আঁকা বাঁকা ঢেউ কালানো। এই যে ভিতরের লেয়ারটা যে আঁকা বাঁকা ঢেউ কালানো, এই ঢেউ কালানোর যে অংশটা, এটাকে বলা হয় ক্রিস্টি। CRISTAE উচ্চারণ করব ক্রিস্টি, লেখার সময় লিখলাম TAE। তাহলে একটা হচ্ছে লেখার সময় আমরা লিখবো ক্রিস্টাই, বাট উচ্চারণ করব, প্রনাউন্সিয়েশন করবো কি? ক্রিস্টি। এই যে এটা যেমন এই যে আঙ্গুলের মতো যে ভাঁজগুলা, এই ভাঁজগুলাকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টির গায়ে ক্রিস্টির ভিতরের দিকে গায়ে কিছু দানাদার বৃত্তের মতো, গুটির মতো, বলের মতো, এটা পুরোটা জুড়েই থাকবে। এটা একেবারে পুরোটা জুড়েই থাকবে। আমি শুধু একটা পার্ট দেখাচ্ছি, আসলে এটা কি থাকবে, এটা হচ্ছে একেবারে সম্পূর্ণ অংশ জুড়েই থাকবে। এইরকম করে সম্পূর্ণ পুরোটা অংশ জুড়ে কি থাকবে, কতগুলো এরকম দানা কিছু বস্তু থাকবে। এই যে কিস্টির ভিতরের গায়ে দানাদার যে বৃন্তের মতো, গুটির মতো যে গোলাকার যে বস্তুগুলো পাওয়া যায়, এই বস্তুগুলোকে বলা হয় অক্সিজোম। এদেরকে বলা হয় অক্সিজোম। এই যে অক্সিজোম একটা ওয়ার্ড তুমি পাচ্ছ, অক্সিজোম ওয়ার্ডটাকে ভেঙে দেখলে তুমি আবার এখানে 2টা ওয়ার্ড পাবা, একটা হচ্ছে অক্সি, একটা হচ্ছে সোম। এই যে অক্সি মানে হচ্ছে অক্সিজেন, অক্সি মানে কি? অক্সিজেন। আবার দেখো সোম, বায়োলজিতে কোনো শব্দের নামের পরে, কোনো শব্দের পরে, কোনো ওয়ার্ডের পরে যদি সাম বা সোম এই ওয়ার্ডটা শুনতে পাও, এটা হচ্ছে সোম মানে হচ্ছে ক্ষুদ্র বস্তু। সোম মানে কি? ক্ষুদ্র বস্তু। তাহলে দেখো, অথবা স্মল বডিজ। এই যে অক্সিজোম, তাহলে দ্যাট মিনস এটা কি একটা ক্ষুদ্র বস্তু যেটা কি ধারণ করে? অক্সিজেন ধারণ করে। অনেক সময় প্রশ্নে, জ্ঞানমূলকে প্রশ্নের মধ্যে অক্সিজোম কি, ডেফিনেশন অফ অক্সিজোম জিজ্ঞেস করে। তাহলে অক্সিজোম কি হবে? এটা তুমি বলো মাইটোকন্ড্রিয়া, এটা কোন স্তরে? মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তরে। এটা দেখতে কেমন? গোলাকার। এবং এটা কি ধারণ করে? অক্সিজেন ধারণ করে। তাহলে মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্তরে বিদ্যমান অক্সিজেন ধারণকারী গোলাকার ক্ষুদ্র বস্তুকে কি বলা হবে? অক্সিজোম বলা হবে। যদি অক্সিজোম কাকে বলা আসে, তুমি কি লিখবা? মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্তরে বিদ্যমান গোলাকার অক্সিজেন ধারণকারী ক্ষুদ্র বস্তুকে অক্সিজোম বলে। এই যে অক্সিজোম তো আছে, অক্সিজেন কিন্তু সবগুলো থেকে আছে, আমি শুধু এই দুইটাতে চিহ্নিত করলাম। অক্সিজেনের ভিতরে মাঝখানে এই যে মাঝখানে যে স্পেসটা, মাঝখানে স্পেসের মধ্যে কি থাকে? কিছু কি থাকে? অর্ধতরল, সজীব, জেলি সদৃশ পদার্থ থাকে। অর্ধতরল, সজীব এবং জেলি সদৃশ পদার্থ। ভিতরে যে অর্ধতরল, সজীব এবং জেলি সদৃশ পদার্থ থাকে, তাদের একটা জেনারেল নেম, একটা সাধারণ নাম আছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। এটি কি? ম্যাট্রিক্স। আমরা সাইটোপ্লাজমের বেলায় কি করছিলাম? প্লাজম বা প্লাজমা মানে হচ্ছে অর্ধতরল, সজীব, জেলি সদৃশ কলডার পদার্থ। এই প্লাজমার আরেকটা সিনোনিম হচ্ছে কি? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের বাংলা হচ্ছে ম্যাট্রিক্স
বা ধাত্র, এটা একটা বাংলা আছে, এটা হচ্ছে মাতৃকা। তাহলে ম্যাট্রিক্স বা মাতৃকা বা ধাত্র। আসলে ম্যাট্রিক্স কথাটা কার সিনোনিম? এটা হচ্ছে প্লাজম বা প্লাজমা এর সিনোনিম। ওকে ফাইন। তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে দুইটা স্তর, একটা বহিঃস্তর, একটা অন্তঃস্তর। দুই স্তরের মাঝে ইন্টারমেমব্রেন স্পেস থাকে এবং যে ভিতরে যে লেয়ারটা, ইন্টারনাল যে লেয়ারটা, এটা যেহেতু এরকম করে খাঁজ কাটা, এটাকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টির গায়ে গায়ে গোলাকার যে বস্তুগুলো পাওয়া যায় তাদেরকে বলা হয় অক্সিজোম। অক্সিজোম ওয়ার্ডটাকে ভেঙে দেখলে দুটো ওয়ার্ড, একটা হচ্ছে অক্সি, একটা হচ্ছে সোম। অক্সি মানে অক্সিজেন, সোম মানে ক্ষুদ্র বস্তু। আর ভিতরে কিছু খেয়ে পাওয়া যায় ম্যাট্রিক্স বা মাতৃকা বা ধাত্র পাওয়া যায়। ম্যাট্রিক্সগুলো আসলে কার মতো? প্লাজমার মতো। ওকে ফাইন। এখন এই যে মাইটোকন্ড্রিয়া, জীবের দেহে যত কাজ আছে সব কাজে মাইটোকন্ড্রিয়া কি আছে? একটা ভূমিকা আছে। এর মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা আমরা তোমাদেরকে দেখাবো। যে কোনো জীবেরই বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? যে কোনো জীবেরই বেঁচে থাকার জন্য শক্তি বা এনার্জি প্রয়োজন। এই যে কোনো জীবের বেঁচে থাকার জন্য যে শক্তি বা এনার্জি প্রয়োজন, এই শক্তি উৎপাদনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নাম কি? সেই প্রক্রিয়ার নাম হচ্ছে শ্বসন বা রেসপিরেশন। তাহলে যে কোনো জীবের জন্য শক্তি বা এনার্জি লাগে, সে এনার্জি যে প্রডিউস করবো, উৎপন্ন করবো, সেই প্রক্রিয়ার নাম কি? শ্বসন বা রেসপিরেশন। আমরা জানি শ্বসনের মধ্যে ধাপ কয়টা? শ্বসনের ধাপ হচ্ছে 4টা। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে এসিটাইল কো এ সৃষ্টি। গ্লাইকোলাইসিস, তারপর কি? এসিটাইল কো এ সৃষ্টি, এসিটাইল কো এ সৃষ্টি। তারপর আছে কি? ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল, ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল। তারপর হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন প্রবাহ তন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে দেখো, জীবের বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন, এই শক্তির চাহিদা পূরণ করার জন্য শক্তি উৎপাদনের যে প্রক্রিয়া, তাকে বলা হয় শ্বসন। আমরা জানি শ্বসনের ধাপ কয়টা? 4টা। গ্লাইকোলাইসিস, এসিটাইল কো এ সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। আমি যদি কথাটাকে এভাবে বলি, এবার জীবের শক্তি উৎপাদনের প্রধান প্রক্রিয়া শ্বসনের গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র। ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র মাইটোকন্ড্রিয়াতে ঘটে বলেই এই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস, এটাকে কি বলা হয়? কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। তাহলে পরীক্ষায় কিন্তু এটা মাস্ট আসে যে পাওয়ার হাউস বা শক্তিঘর কি, এটা এক্সপ্লেন করো, ব্যাখ্যা করো। পাওয়ার হাউস বা শক্তিঘরটা নিয়ে এই পয়েন্টটা থেকে একটা কোয়েশ্চেন তুমি অবশ্যই পাবে। যদি বলে পাওয়ার হাউস বা শক্তিঘর কেন বলা হয়, তখন অনেকে বলে এখানে শক্তি উৎপন্ন হয়, পাওয়ার প্রডিউস হয়, তাই এটাকে শক্তিঘর বা পাওয়ার হাউস বলে। না, এত সংক্ষেপে লিখলে হবে না, তোমাকে লিখতে হবে জীবের শক্তি উৎপাদনের প্রধান প্রক্রিয়া শ্বসনের গুরুত্বপূর্ণ দুটি ধাপ ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র মাইটোকন্ড্রিয়াতে ঘটে বলেই এই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। এখানে একটা এক্সট্রা ইনফরমেশন বলে দিই, তাহলে এই দুইটা প্রক্রিয়া কোথায় হয়? গ্লাইকোলাইসিস এবং এসিটাইল কোয়ে, এরা কোথায় হয়? এরা ঘটে সাইটোপ্লাজমে। এরা কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। তাহলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু। এরপর আরো একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণুর কাছে যাবো, সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড দেখো, আবিষ্কার এবং নামকরণ একজনের, সে হচ্ছে শিম্পার। 1883 সালে প্লাস্টিড আবিষ্কার এবং কি করেন? নামকরণ করেন। অ্যাজ ইউজুয়াল আমরা যেহেতু বলছি ঝিল্লিবদ্ধ বা মেমব্রেনাস অঙ্গাণু, প্লাস্টিড হচ্ছে তার উদাহরণ। তাহলে এখানে কি আছে? ঝিল্লি আছে, এবং ঝিল্লিগুলো কয় স্তর? 2 স্তর বিশিষ্ট। তাহলে এটা হচ্ছে তার বহিঃস্তর, এটা হচ্ছে তার বহিঃস্তর, আর এরপরে এটা হচ্ছে তার অন্তঃস্তর। একটা বহিঃস্তর, একটা কি? অন্তঃস্তর। ওকে ফাইন। মাইটোকন্ড্রিয়ার মধ্যে এখানে ইন্টারমেমব্রেন স্পেসটা বা আন্তঃস্তর ফাঁকা জায়গাটা খুব বেশি কি নয়, প্রমিনেন্ট বা খুব বেশি বড় নয়। এখন দেখো, মাইটোকন্ড্রিয়ার ভিতরেও সেমভাবে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে এখানে অসংখ্য এরকম দানাদার, অর্থাৎ কলয়েডাল, সাইটোপ্লাজমের মতো ম্যাট্রিক্সের মতো কিছু এখানে উপাদান পাওয়া যায়। অর্ধ তরল, সজীব, জেলির সদৃশ কিছু উপাদান এখানে পাওয়া যায়। এই যে জেলির সদৃশ যে উপাদানগুলো এখানে পাওয়া যায়, তাদের বলে সেম নাম, কমন নামটা কি বলছিলাম? কমন নাম হচ্ছে ম্যাট্রিক্স। কমন নাম কি? ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের একটা নাম কি? সেটা হচ্ছে প্লাজমা। আসলে এক এক সময় এক এক নামে ডাকা হয়, কখনো প্লাজমা, কখনো প্লাজম, কখনো ম্যাট্রিক্স, কখনো হাইলোপ্লাজম, তুমি যে নামে ডাকো। তাহলে বহিঃস্তর, অন্তঃস্তরে, এরপরে ভিতরে কি আছে? কিছু অর্ধ তরল সজীব পদার্থ আছে, তাকে আমরা কি বলি? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের মধ্যে ভাসমান কিছু প্লেট আছে, কিছু চাকতির মতো, প্লেটের মতো কিছু অংশ আছে। যেমন এই যে একটা সিঙ্গেল যে প্লেটটা, এই যে সিঙ্গেল যে প্লেট, সিঙ্গেল একটা প্লেটকে বলা হয় গ্রানাম। সিঙ্গেল একটা প্লেটকে কি বলা হয়? সিঙ্গেল একটা প্লেটকে বলা হয় গ্রানাম। যেমন এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম। একাধিক গ্রানাম মিলে যে একটা সেট, একাধিক গ্রানাম মিলে একটা কি? গ্রানামের একটা সেট। এই যে এক সেট গ্রানামকে একসাথে বলা হয় গ্রানা। এক সেট গ্রানামকে
একসাথে বলা হয় গ্রানা। এই যে গ্রানাম এটা হচ্ছে সিঙ্গুলার, গ্রানাম এটা কি, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর গ্রানা এটা হচ্ছে প্লুরাল। আসলে জিনিস একই, একটা হচ্ছে সিঙ্গুলার করে বললাম, একটা হচ্ছে প্লুরাল করে বললাম। দেখো একটা জিনিস খেয়াল করো, এটা একটা গ্রানা, এটা আরেকটা গ্রানা, এটা আরেকটা গ্রানা। একাধিক গ্রানাকে যুক্ত করার জন্য আর কিছু নল বা আর কিছু কে পাওয়া যায়, নলের মতো অংশ, টিউবের মতো কিছু অংশ পাওয়া যাচ্ছে। তাহলে একটা গ্রানাকে একটা গ্রানার সাথে যুক্ত করে যে নল, যে মাঝখানে যে নলের মতো যে অংশটা, এটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি, এটাকে বলা হয় স্ট্রোমা। এগুলো বাংলার ইংলিশ সেম, আমি তো ইংলিশে লিখতেছি স্ট্রোমা ল্যামেলি, LAMELLAE, স্ট্রোমা ল্যামেলি। তাহলে এই স্ট্রোমা ল্যামেলি, এটার আরেকটা নাম হচ্ছে গ্রানা ল্যামেলি। যেহেতু এটা গ্রানাকে যুক্ত করে তাই এটার আরেকটা নাম হচ্ছে গ্রানা ল্যামেলি, স্ট্রোমা ল্যামেলি বা গ্রানা ল্যামেলি। এখন দেখো তাহলে হচ্ছে প্লাস্টিডের একটা চিত্র। এখন এখানে গ্রানা আছে এবং এগুলিকে স্ট্রোমা ল্যামেলি। এই যে এই সমস্ত যে গ্রানাগুলো তুমি দেখতে পাচ্ছ, স্ট্রোমা ল্যামেলি তুমি যেটা দেখতে পাচ্ছ, একটা স্ট্রোমা ল্যামেলিকে মনে করো, আমি জাস্ট এই স্ট্রোমা ল্যামেলিকে আমি একটু কাট সেকশন করে দেখবো, অথবা একটা গ্রানামকে আমি যদি কেটে দেখি, একটা গ্রানামকে আমি কি করে দেখলাম, একটা গ্রানামকে আমি একটু ভিতরে এরকম করে কেটে ভিতরে কি আছে দেখতে যাচ্ছি। একটা গ্রানামকে আমি যদি কেটে দেখি, দেখবো এখানে কিছু আরো কিছু ছোট ছোট কিছু প্লেটের মতো কিছু অংশ পাওয়া যায়। একটা গ্রানামকে বা একটা স্ট্রোমা ল্যামেলিকে আমি যদি কেটে দেখি, চাকতির মতো কিছু প্লেটের মতো কিছু অংশ পাওয়া যায়। এই যে চাকতির মতো যে অংশগুলো পাওয়া যায়, এদেরকে বলা হয় থাইলাকয়েড, এদেরকে বলা হয় থাইলাকয়েড মেমব্রেন। আমি আবারও বলি, এদেরকে কি বলা হয়, থাইলাকয়েড মেমব্রেন। এটা খুব খেয়াল করবা তোমরা। তাহলে একটা গ্রানাকে বা একটা গ্রানামকে অথবা একটা স্ট্রোমা ল্যামেলিকে, যেখানে যাকে বলো না কেন, তুমি যদি কেটে দেখো, দেখার পরে দেখবে এখানে কিছু ছোট ছোট বোতামের মতো, প্লেটের মতো করে ছোট ছোট কিছু অংশ আছে। এই অংশগুলোকে বলা হয় থাইলাকয়েড মেমব্রেন। কি বলা হয়, থাইলাকয়েড মেমব্রেন। তাহলে এখন প্লাস্টিড কোথায় আছে? এটা উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নেই। আমরা জানি প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। প্রাণী কোষে কি থাকে না, প্লাস্টিড থাকে না। ওকে ফাইন। উদ্ভিদ কোষে কিন্তু প্লাস্টিড থাকে, কিন্তু কিছু কিছু আছে তাদের মধ্যে, এর উদ্ভিদের মধ্যে পড়লেও এদের মধ্যে প্লাস্টিড নেই। তাহলে আমি আবার বলি কথাটা, প্রাণী কোষে প্লাস্টিড নেই, উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, কিন্তু সকল উদ্ভিদের মধ্যে আবার প্লাস্টিড নেই। কিছু কিছু ব্যতিক্রম, যেমন ছত্রাক, নীলাভ সবুজ শৈবাল, ছত্রাক, নীলাভ সবুজ শৈবাল, এই সমস্ত উপাদানের মধ্যে কি নেই, এই সমস্ত উপাদানের মধ্যে প্লাস্টিড নেই। তাহলে আর কিছু আছে যেমন ব্যাকটেরিয়া, হ্যাঁ আমি তোমাকে বলি যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, নীলাভ সবুজ শৈবাল, এই সমস্ত উপাদানের মধ্যে প্লাস্টিড নেই। তাহলে কার কার মধ্যে প্লাস্টিড নেই মনে রাখবা। এবার দেখো প্লাস্টিডের প্রকারভেদ অর্থাৎ ক্লাসিফিকেশন। একটা প্লাস্টিড কয় ধরনের হতে পারে? তাহলে দেখো প্লাস্টিডের ক্লাসিফিকেশন প্রকারভেদ হচ্ছে, আমরা জানি প্লাস্টিড কয় ধরনের, 3 ধরনের। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, CHLORO, ক্লোরোপ্লাস্ট। তারপর আরেকটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে লিওকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে লিওকোপ্লাস্ট। তাহলে প্লাস্টের আবার কয় ধরনের? 3 ধরনের, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিওকোপ্লাস্ট। এবার এদেরকে নিয়ে আমরা একটু তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসো ক্লোরোপ্লাস্ট। এই যে ক্লোরোপ্লাস্ট, এই ওয়ার্ডটা কোত্থেকে আসে? ক্লোরোপ্লাস্ট ওয়ার্ডটা কিন্তু আসছে ক্লোরো থেকে। ক্লোরোপ্লাস্ট কথাটা কোত্থেকে আসছে? ক্লোরো থেকে আসছে। কথা হচ্ছে ক্লোরো কথাটা কোত্থেকে আসছে? ক্লোরো কথাটা আসছে ক্লোরোফিল থেকে, ক্লোরোফিল থেকে। এই ক্লোরোফিল মানে কি? ক্লোরোফিল মানে হচ্ছে সবুজ বর্ণকণিকা, গ্রিন রঞ্জক পদার্থ, তাহলে সবুজ বর্ণকণিকা। তাহলে দেখো আমরা বলছি, তোমাকে বলছি ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্ট কথাটা আসছে ক্লোরো থেকে। আমি এটা চিহ্নিত করে দিচ্ছি, ক্লোরোপ্লাস্ট কথাটা আসছে ক্লোরো থেকে, ক্লোরো কথাটা আসছে ক্লোরোফিল থেকে, ক্লোরোফিল মানে হচ্ছে সবুজ বর্ণকণিকা। দ্যাট মিনস আমি যদি কথাটাকে এবার বলি, যেসব প্লাস্টিডে সবুজ বর্ণের ক্লোরোফিল থাকে তাদেরকেই ক্লোরোপ্লাস্ট বলে। তাদেরকে কি বলে? ক্লোরোপ্লাস্ট বলে। তাহলে যেসব প্লাস্টিডে সবুজ বর্ণের ক্লোরোফিল থাকে তাদেরকে কি বলা হয়? ক্লোরোপ্লাস্ট বলে। আমরা একটা কথা আগে থেকে জানি, ক্লোরোপ্লাস্টের কাজ কি? ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে সে কি তৈরি করে? সে খাদ্য তৈরি করে। তাহলে ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে সে খাদ্য তৈরি করে। ওকে ফাইন, খুব গুরুত্বপূর্ণ। যেহেতু ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করে, এটাকে বলা হয় কোষের রান্নাঘর, কিচেন। এটাকে বলা হয় কোষের রান্নাঘর বা কিচেন অফ সেল। কোষের রান্নাঘর বা কিচেন, KITCHEN, কিচেন অফ সেল। তাহলে কোষের রান্নাঘর কোনটি? সে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, এবার দেখো ক্লোরোপ্লাস্টের পরে আমরা পড়বো ক্রোমোপ্লাস্ট। 2 নম্বর উপাদান কি আমাদের? 2 নম্বর উপাদান হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এই যে ক্রোমোপ্লাস্ট, এই ওয়ার্ডটাকে যদি আমি ভেঙে দেখি,
ক্রোমোপ্লাস কথাটা কোত্থেকে আসে? ক্রোমোপ্লাস কথাটা আসে ক্রোম থেকে। ক্রোমোপ্লাস কথাটা কোত্থেকে আসে? এটা আসে ক্রোম থেকে। ক্রোম মানে কি? ক্রোম মানে হচ্ছে রঞ্জক পদার্থ বা কালার। ক্রোম মানে হচ্ছে রঞ্জক বা কালার। ওকে ফাইন। এখন কথা হচ্ছে তাহলে কাকে তুমি ক্রোমোপ্লাস বলবে? যেসব প্লাস্টিডে বিভিন্ন ধরনের কালার বা রঞ্জক পদার্থ থাকে তাদেরকে ক্রোমোপ্লাস বলে। তাদেরকে কি বলে? ক্রোমোপ্লাস বলে। যেসব প্লাস্টিডে বিভিন্ন ধরনের কালার বা রঞ্জক পদার্থ থাকে তাদেরকে কি বলা হয়? ক্রোমোপ্লাস বলে। তুমি আমাকে বলতে পারো স্যার এই যে রঞ্জক পদার্থ বা কালার যে পিগমেন্টগুলো যে থাকে এগুলা কি পিগমেন্ট বা কি কালার এখানে থাকে? আমরা দেখব কি কালার এখানে থাকে। ক্রোমোপ্লাস্ট মানে কি বলছিলাম? ক্রোমোপ্লাস্ট কথাটা আসছে ক্রোম থেকে। ক্রোম মানে রঞ্জক বা কালার বা পিগমেন্ট। কি রঞ্জক পদার্থ এই ক্রোমোপ্লাস্টের মধ্যে থাকে? আমি লিখলাম ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোসায়ানিন, ফাইকোইরিথ্রিন, ফাইকোবিলিন। ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোসায়ানিন, ফাইকোইরিথ্রিন, ফাইকোবিলিন। দেখো ক্যারোটিন এটা কোন বর্ণ? ক্যারোটিন এটা হচ্ছে অরেঞ্জ কালার বা কমলা বর্ণ। ক্যারোটিন হচ্ছে কমলা বা অরেঞ্জ কালার। জ্যান্থোফিল এটা হচ্ছে হলুদ বা ইয়েলো। ফাইকোসায়ানিন, ফাইকোইরিথ্রিন, ফাইকোবিলিন এই ওয়ার্ডগুলো শুনতে প্রায় সেম। এবার দেখো আমি এবার ফাইকোবিলিন যে ওয়ার্ডটা এটাকে যদি ভেঙে দেখি দুইটা ওয়ার্ড পাবো, একটা হচ্ছে ফাইকো, একটা হচ্ছে বিলিন। সবসময় মনে রাখবা ফাইকো মানে হচ্ছে বর্ণ। ফাইকো মানে কি রে? ফাইকো মানে হচ্ছে বর্ণ বা কালার। আর বিলিন এটা হচ্ছে হলুদ, সামথিং ইয়েলো। জ্যান্থোফিলও হলুদ, বিলিনও কি হলুদ। ওকে ফাইন। তাহলে হলুদ বর্ণ যদি ধারণ করে তাকে আমরা কি বলি? ফাইকোবিলিন। আবার কিছু হলুদ বর্ণকে আমরা কি বলি? জ্যান্থোফিল। এগুলো নিয়ে আরো বিস্তারিত পড়া তোমরা এইচএসসি তে উঠলে পড়বা। এবার দেখো এই ওয়ার্ডটা দেখো ফাইকোইরিথ্রিন। সেম ভাবে ফাইকোইরিথ্রিন ওয়ার্ডটাকে ভেঙে দেখে দুটো ওয়ার্ড পাচ্ছে, একটা হচ্ছে ফাইকো, একটা হচ্ছে ইরিথ্রিন। ফাইকোইরিথ্রিন। দেখো ফাইকো মানে কি বলছিলাম? ফাইকো মানে হচ্ছে বর্ণ। ফাইকো মানে কি? বর্ণ। আবার দেখো ইরিথ্রিন কথাটা আসে ইরাইত্রো থেকে। ইরাইত্রো বা এরিথ্রো তুমি যাই বলো। ইরিথ্রিন কথাটা আসে ইরাইত্রো বা এরিথ্রো থেকে। ইরাইত্রো মানে হচ্ছে লাল বা রেড। তাহলে ফাইকোইরিথ্রিন কোন বর্ণ? লাল বর্ণ। একটা হচ্ছে ফাইকোসায়ানিন। সেম ভাবে ভাঙলে এটাকে দুইটা ওয়ার্ড পাই, একটা হচ্ছে ফাইকো, একটা হচ্ছে সায়ানিন। এই যে ফাইকো মানে কি? ফাইকো মানে হচ্ছে বর্ণ। আর সায়ানো মানে হচ্ছে ব্লু বা নীল বর্ণ। তাহলে দেখো আমি জাস্ট লিখলাম ক্যারোটিন কোন বর্ণ? কমলা বা অরেঞ্জ বর্ণ। জ্যান্থোফিল হলুদ। ফাইকোসায়ানিন, সায়ানো মানে হচ্ছে নীল। সবসময় মনে রাখবা সায়ানো মানে হচ্ছে নীল, ইরাইথ্রো মানে হচ্ছে রেড বা লাল। এটা আজীবন মনে রাখবা। তাহলে ফাইকোসায়ানিন মানে নীল বর্ণ, ফাইকোইরিথ্রিন মানে লাল বর্ণ, ফাইকোবিলিন মানে কি বর্ণ? হলুদ বর্ণ। কথা হচ্ছে যে ক্রোমোপ্লাস্টের মধ্যে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ ধারণ করে, বিভিন্ন পিগমেন্ট থাকে। এই পিগমেন্টের মাধ্যমে এই রঞ্জক পদার্থের মধ্যে সে কি করে? সে আসলে কি করে? কীটপতঙ্গকে, বিভিন্ন কীটপতঙ্গকে পরাগায়নের জন্য সে কি করে? আকর্ষণ করে। পলিনেশনের জন্য সে অ্যাট্রাক্ট করে। তাহলে এটা কি করে? ইটস অ্যাট্রাক্ট দ্য ইনসেক্ট ফর দ্য পলিনেশন। সো এই সমস্ত এখানে বিভিন্ন রঞ্জক পদার্থ থাকার কারণে, যেমন আমরা যদি কোনো বিয়ের সাথীতে যাই, কোনো অকেশনে যাই, কোনো পার্টিতে যাই, আমরা কি করি? নিজেদেরকে আমরা সাজাই। এই যে আমরা বিভিন্ন ধরনের কালার ইউজ করে, আমাদের যে মেয়েরা বিভিন্ন ধরনের মেকআপ ইউজ করে। এই যে তুমি যে নিজেকে সাজাচ্ছ কেন? আরেকজনকে অ্যাট্রাক্ট করার জন্য। আমরা যে যখন কোনো পার্টিতে যাই আমরা কিন্তু সেজে গুজে যাই, কেন যাচ্ছি? আরেকজনকে অ্যাট্রাক্ট করার জন্য। ঠিক একইভাবে উদ্ভিদ বা প্লান্টও তার মধ্যে সে কিছু কালার রাখে যাতে ইনসেক্ট বা পতঙ্গ তার দিকে কি হয়? আকৃষ্ট হয়। কেন আকৃষ্ট হবে? পরাগায়ন বা পলিনেশনের জন্য। তাহলে ক্রোমোপ্লাস্টের কাজ কি? কীট পতঙ্গকে পরাগায়নের জন্য কি করা? আকর্ষণ করা। ওকে ফাইন। এর পরবর্তী আমাদের অংশ হচ্ছে লিউকোপ্লাস্টের আলোচনায় আমরা আবার দেখব লিউকোপ্লাস্ট ওয়ার্ডটাকে ভেঙে দেখলে আসলে এই ওয়ার্ডটা কোত্থেকে আসে। লিউকোপ্লাস্ট কথাটা আসে লিউকো থেকে। এই যে লিউকো মানে কি? লিউকো মানে হচ্ছে সাদা বা হোয়াইট। তাহলে আমি বললাম লিউকোপ্লাস্ট, প্লাস্ট মানে তো প্লাস্টেড, প্লাস্ট মানে কি? প্লাস্টেড। আর লিউকোপ্লাস্ট কথাটা কোথায় আসে? লিউকো থেকে। লিউকো মানে কি? সাদা। আমি বললাম লিউকো মানে হচ্ছে সাদা, কিন্তু তোমাদের বইতে লিখছে লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন। লিউকোপ্লাস্ট কি লিখছে? বর্ণহীন। তাহলে আমি বললাম লিউকো মানে হচ্ছে সাদা, বাট অন দ্য আদার হ্যান্ড তোমাদের বইতে লিখতেছে লিউকো মানে হচ্ছে বর্ণহীন বা কালারলেস। তাহলে কোনটা সত্য, কোনটা শুদ্ধ? আসলে দুটাই শুদ্ধ। কিভাবে দেখো, এটা বলার আগে তোমাদেরকে আমরা অন্য একটা কথা বলি। আমাদের যে সূর্যের আলো, যে আমরা জানি সূর্যালোক বা সূর্যের আলোককে যদি তুমি প্রিজমের মধ্য দিয়ে পাস করা, সূর্যালোককে যদি কোনো
প্রিজমের মধ্য দিয়ে পাস করাও, তাহলে সূর্যের সাদা আলো কয়টা রঙে বিভক্ত হয়? সূর্যের সাদা আলো 7টা রঙে কি হয়? বিভক্ত হয়। আমরা জানি বে, নি, আ, স, হ, ক, একটা কি আছে? লা। অর্থাৎ আমরা জানি সূর্যের আলোকে প্রিজমের মধ্য দিয়ে যদি পাস করানো হয় 7টা রঙে কি করা হয়? ভাগ করা হয়। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। ইংলিশে আমরা বলি ভিবগায়র। ইংলিশে আমরা কি বলি? ভিবগায়র। কিরকম? ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, তারপরে কি গ্রিন, ইয়েলো, আরটা কি অরেঞ্জ, আরটা কি রেড। তাহলে বেগুনি, বেনি, আসহ কলা। দ্যাট মিনস আমরা যদি কথাটাকে এভাবে উল্টা করে বলি, এই যে এখানে যে 7টি রং, এই 7টি রঙকে যদি একসাথে করা হয় কোন বর্ণ সৃষ্টি হয়? এটা হচ্ছে সূর্যের আলো কি বর্ণ? সূর্যের সাদা আলো। তাহলে সূর্যের আলো কোন বর্ণ? সাদা বর্ণ। সূর্যালোক কেমন রে? এটা হচ্ছে সাদা। তাহলে সূর্যের সাদা আলোকে যদি প্রিজমের মধ্যে পাস করা, তাহলে 7টি রং পাওয়া যায়। আমি যদি উল্টা করে বলি 7টি রঙকে একসাথে যুক্ত করলে কোন বর্ণ হয়? সাদা আলো হয়। দ্যাট মিনস এই যে লিওকোপ্লাস্ট বলে এই কথাটা কেন আসবে? যারা লিওকোপ্লাস্ট মনে করে এটি লিওকোপ্লাস্ট, এই লিওকোপ্লাস্টের মধ্যে আসলে 7 ধরনের আলো পাওয়া যায়। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। সমস্ত বর্ণকণিকাই এদের মধ্যে উপস্থিত। এই সমস্ত বর্ণকণিকা এদের মধ্যে উপস্থিত। আমরা জানি সমস্ত বর্ণকণিকা মিলে আসলে কোন রং ধারণ করে? সমস্ত বর্ণকণিকা মিলে সাদা রং ধারণ করে। তাহলে আসলে লিওকোপ্লাস্টের মধ্যে সমস্ত বর্ণকণিকায় থাকে এবং সমস্ত বর্ণকণিকা মিলে সাদা রং ধারণ করে, তাই এটাকে বলা হয় লিওকোপ্লাস্ট। এটাকে কি বলা হয়? লিওকোপ্লাস্ট। কত হচ্ছে লিওকোপ্লাস্ট বলার পরে আবার বর্ণহীন কেন বলি? কারণ এদের মধ্যে সমস্ত বর্ণকণিকা থাকলেও এরা নিজেদের বর্ণ প্রকাশ করে না। এই সমস্ত উপাদানসমূহ স্বাভাবিক অবস্থায় বর্ণ প্রকাশ করে না। তাহলে সমস্ত বর্ণকণিকা থাকার পরেও এরা যেহেতু নিজেদের বর্ণ প্রকাশ করে না, এদেরকে দেখতে কেমন দেখায়? দেখতে বর্ণহীন দেখায়। তাহলে দেখো সূর্যে লিওকোপ্লাস্টের মধ্যে সমস্ত বর্ণকণিকা থাকে বলে এরা সাদা রং ধারণ করে, তাই লিওকোপ্লাস্ট। কিন্তু সমস্ত বর্ণকণিকা থাকার পরেও তারা নিজেদের বর্ণ প্রকাশ করে না বলে দেখতে কেমন মনে হয়? বর্ণহীন মনে হয়। এবার দেখো এটার কাজটা কি? অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা রিজার্ভের মতো, ব্যাংকের মতো। নর্মালি সে তার কাজটা করবে না, সে তার বর্ণগুলোকে, কালারগুলোকে, পিগমেন্টগুলো রিজার্ভ রাখবে। তাহলে এটা হচ্ছে আসলে ব্যাংকের মতো, সে যে কি করে কালারগুলোকে রিজার্ভ করে দেয়, সে এটাকে এক্সপোজ করে না, প্রকাশ করে না। যদি কোনো কারণে ক্লোরোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্টের কোনো ঘাটতি হয়, কোনো ডিফেক্ট দেখা যায়, মনে করো যদি কোনো কারণে ওই উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল কমে গেছে বা ক্লোরোফিল নষ্ট হয়ে গেছে, তাহলে ক্লোরোফিল যদি নষ্ট হয় তাহলে তার কিসের অভাব? সবুজ বর্ণের অভাব। তখন কিন্তু সে এখান থেকে কাকে পাঠাবে? এখান থেকে সে তখন সবুজ বর্ণকে পাঠাবে। কার ঘাটতি পূরণের জন্য? ক্লোরোফিলের ঘাটতি পূরণের জন্য। তাহলে যদি সবুজ বর্ণ, তাহলে লিওকোপ্লাস্ট যখন সবুজ বর্ণ নিঃসরণ করবে তখন সে কার মতো কাজ করবে? ক্লোরোপ্লাস্টের মতো বা ক্লোরোফিলের মতো কাজ করবে। অন দ্য আদার হ্যান্ড মনে করো অন্য কোনো রঞ্জক পদার্থ কমে গেছে, তখন সে মনে করো লালকে পাঠালো বা কমলাকে পাঠালো বা হলুদকে পাঠালো। যখন অন্যান্য রঙকে পাঠাবে তখন সে কাজ করবে কার মতো? ক্রোমোপ্লাস্টের মতো। কার মতো? ক্রোমোপ্লাস্টের মতো। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্টের কোনো ঘাটতি বা কোনো অভাব হলে লিওকোপ্লাস্ট তখন এদেরকে কি দেয়? এদেরকে ব্যাকআপ দেয়। এই যে লিওকোপ্লাস্ট যে এদেরকে ব্যাকআপ দেয়, এটা কার উপস্থিতিতে? সূর্যের আলোর উপস্থিতিতে। তাহলে দেখো আমি কথাটা বলে দিচ্ছি, সূর্য আলোকের উপস্থিতিতে লিওকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টে কি হতে পারে? রূপান্তরিত হতে পারে। লিওকোপ্লাস্টের অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ। নর্মাল এটা কোথায় অবস্থান করে? মূল, ভূনিম্নস্থ কাণ্ড, মূল বা অর্থাৎ রুটের মধ্যে, প্লান্টের রুটের মধ্যে মূল, ভূনিম্নস্থ কাণ্ড বা স্টেম। একটা হচ্ছে যেখানে সূর্যের আলো সহজে পৌঁছায় না। তাহলে যেখানে সূর্যের আলো সহজে পৌঁছায় না তখন ওইখানে ওরা কি করে? অবস্থান করে। কেন? সূর্যের আলো আসলেই তারা কি হয়? অন্যান্য রঞ্জক পদার্থ ক্ষরণ করতে ব্যবহৃত হয়ে যায়। সো এরপরে তাহলে আমাদের মাইটোকন্ড্রিয়া শেষ, এরপর আমাদের প্লাস্টিডও শেষ। এখন আমরা নতুন আরেকটা অঙ্গাণুর দিকে যাব। সেলের মধ্যে বা কোষের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে বা অর্গানেল হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোম প্রথম আবিষ্কার করেন, রাইবোজোম যে আবিষ্কার করেন বিজ্ঞান নাম হচ্ছে অ্যালবার্ট ক্লড। অ্যালবার্ট, আমি লিখতে অ্যালবার্ট ক্লড, CLUDE, অ্যালবার্ট ক্লড। এটা হচ্ছে 1954 সালে, 1954 সালে অ্যালবার্ট ক্লড রাইবোজোম আবিষ্কার করেন। এই যে আবিষ্কার করেন অ্যালবার্ট ক্লড, কোথায় আবিষ্কার করেন? তিনি আবিষ্কার করেন যকৃৎ
বা লিভারের সেলের মধ্যে, যকৃৎ বা লিভার সেলের মধ্যে তিনি কি করেন? রাইবোজোম আবিষ্কার করেন। এই যে রাইবোজোম যখন যকৃতের কোষের মধ্যে আবিষ্কার করেন, আসলে তখন তিনি রাইবোজোম ওয়ার্ডটা ইউজ করেনি। তিনি দেখেন যকৃতের মধ্যে বা লিভার সেলের মধ্যে কিছু দানা 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 ছোট ছোট কিছু বস্তু পাচ্ছে। এই যে দানা দানা যে ছোট ছোট বস্তু, এদেরকে তিনি নাম দিয়েছিলেন প্রথমে মাইক্রোসোম। এদেরকে প্রথমে তিনি কি নাম দিয়েছিলেন? এদেরকে নাম দিয়েছিলেন মাইক্রোসোম। এই যে মাইক্রোসোম ওয়ার্ডটাকে ভেঙে দেখলে আমি দুইটা ওয়ার্ড পাই, একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে সোম। আমরা একটু আগেই তোমাদেরকে আমরা বলেছিলাম মাইটোকন্ড্রিয়া পড়ানোর সময়, সোম মানে কি বলছিলাম? সোম মানে হচ্ছে ক্ষুদ্র বস্তু। সোম মানে কি? ক্ষুদ্র বস্তু। আর মাইক্রো মানে কি? মাইক্রো মানে কিন্তু ক্ষুদ্র। তাহলে এখানে মাইক্রোসোম বলতে আসলে আমরা টোটালি ক্ষুদ্র বস্তুকে মিন করি। অর্থাৎ যকৃতের কোষে, যকৃতের সেলের মধ্যে যদি যকৃৎ হয় বা লিভার হয়, লিভারের কোষের মধ্যে তিনি কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট দানা পাইছিলেন, তখন তাদেরকে নাম দিয়েছিলেন, প্রথমে নাম দিয়েছিলেন কি? মাইক্রোসোম। পরবর্তীতে এই মাইক্রোসোমের মধ্যে একটি বিশেষ ধরনের প্রোটিন পাওয়া যায়। এই মাইক্রোসোমের মধ্যে প্রথমে বিশেষ ধরনের প্রোটিন সেটা হচ্ছে রাইবো নিউক্লিয় প্রোটিন। যখনই এই মাইক্রোসোমের মধ্যে যে রাইবো নিউক্লিয় প্রোটিন এই উপাদানটি যখন প্রাণ, তখন এই যে মাইক্রোসোমের সাথে রাইবো কথাটাকে অ্যাড করে দেয়, তখনই এটার নাম হয় রাইবোসোম। তখন এটার নাম কি হয়? রাইবোসোম। মাইক্রোসোম থেকে নিছে সোম, আর রাইবো নিউক্লিয় প্রোটিন থেকে নিছে রাইবো। তাই দেখো, বিজ্ঞানী অ্যালবার্ট ক্লড প্রথম যকৃতের কোষের মধ্যে কিছু দানাদার বস্তু পান, তাকে বলা হয় মাইক্রোসোম। মাইক্রো মানে ক্ষুদ্র, সোম মানে বস্তু, ক্ষুদ্র বস্তু। এই মাইক্রোসোমের মধ্যে পরবর্তীতে একটা বিশেষ প্রোটিন পাওয়া যায়, সেটা হচ্ছে রাইবো নিউক্লিয় প্রোটিন। যেহেতু রাইবো নিউক্লিয় প্রোটিন পাওয়া যায়, তখন মাইক্রোসোমের নামকরণ করা হয় কি? রাইবোসোম। কি বলা হয়? রাইবোসোম। এই যে আমরা যে রাইবোসোম বললাম, অ্যাকচুয়ালি এই রাইবোসোমের টাইপসটা কিরকম আমরা জানি। আমরা তোমাদেরকে বেসিক ক্লাসের মধ্যে বলছিলাম রাইবোসোম আসলে দুই প্রকার। রাইবোসোম কয় প্রকার? রাইবোসোম হচ্ছে দুই প্রকার। রাইবোসোম একটা হচ্ছে 70S রাইবোসোম, একটা হচ্ছে 70S রাইবোসোম, একটা হচ্ছে 80S রাইবোসোম। একটা 70S রাইবোসোম, একটা হচ্ছে 80S রাইবোসোম। আমরা জানি 70S রাইবোসোম কাদের বেলায় পাওয়া যায়? এটা হচ্ছে প্রোক্যারিওটিক, এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল। আর 80S রাইবোসোম কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। তাহলে দেখো, এখন তুমি দেখো, সেল মানে কি? কোষ। ক্যারিওটিক মানে ক্যারিয়ন, ক্যারিয়ন মানে কি? নিউক্লিয়াস। আর ইউ মানে কি? স্বাভাবিক বা উন্নত, প্রকৃত। আর প্রো মানে কি? আদি বা অপরিণত বা অসম্পূর্ণ। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার রাইবোসোম কেমন, তোমার রাইবোসোম হচ্ছে 80S। আমি যদি বলি ব্যাকটেরিয়ার রাইবোসোম কেমন, এটা হচ্ছে কি? 70S। এই যে এস কথাটা আমরা কিন্তু এগুলো উল্লেখ করছি। এই যে এস, যে এই কথাটা কোত্থেকে আসে? এস কথাটা হচ্ছে, এটার পুরো এলাবোরেশন হচ্ছে ভেদবার্গ। এসটা আসছে ভেদবার্গ থেকে। ভেদবার্গ উনি একজন বিজ্ঞানী, ভেদবার্গ উনি একজন কি? বিজ্ঞানী। এই বিজ্ঞানী, এই যে এস হচ্ছে একটা আসলে কি একক হিসাবে আমরা ইউজ করি। ভেদবার্গের সম্মান দেখিয়ে এস কথাটা, এটা আমরা বিস্তারিত আমাদের জুম ক্লাসে আমরা আলোচনা করি, এবং এটা আসলে এইচএসসির পরে, এটা এসএসসিতে তোমাদের অত বেশি ডিটেলসে নেই, তোমরা শুধু আপাতত এতটুকুই জেনে রাখো। এখন এই যে রাইবোসোমের কাজ কি দেখো, এটা হচ্ছে প্রকারভেদ দেখলাম। রাইবোসোমের কাজ কি? রাইবোসোমের কাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সে করে, সেটা হচ্ছে প্রোটিন তৈরি করে। দেহের মধ্যে যত প্রোটিন লাগে, সে প্রোটিন কি করে? প্রোটিন তৈরি করে। এই যে রাইবোসোম যেহেতু দেহের মধ্যে প্রোটিন তৈরি করে, তাই এটাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এটাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। তাহলে আমি এর আগে একটা বলছিলাম কোষের রান্নাঘর কাকে বলা হয়? ক্লোরোপ্লাস্টকে। আর এখন বললাম কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? সেটা হচ্ছে রাইবোসোমকে। ঠিক আছে? তোমাদের সিলেবাসে বিস্তারিত না থাকলেও কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা তোমাদের জানা উচিত, সেটা হচ্ছে সাইটোস্কেলেটন। সাইটোস্কেলেটন ওয়ার্ডটাকে ভেঙে দেখলে আমরা প্রধানত দুইটা ওয়ার্ড পাই, একটা হচ্ছে সাইটো, একটা হচ্ছে স্কেলেটন। সাইটো মানে কি? কোষ, আর স্কেলেটন মানে হচ্ছে কঙ্কাল। সাইটোস্কেলেটন মানে হচ্ছে তাহলে কোষ কঙ্কাল। আমাদের বডিতে একটা কঙ্কাল বা একটা স্কেলেটন আছে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদের বডিটাকে ধরে রাখা বা আমাদের বডিটাকে একটা স্ট্রেংথ দেওয়া, একটা
একটা মজবুত রাখা এবং এটাকে ব্যালেন্স করা। একইভাবে আমাদের যে আমাদের বিল্ডিংয়ের চারপাশে যে লোহার রড আছে, সেই লোহার রড কি, সেই লোহার রড হচ্ছে আমাদের বিল্ডিংয়ের যে ওয়েটটা, সেই ওয়েটটাকে ধারণ করা, এটাকে ধরে রাখা এবং এটাকে কি দেওয়া, একটা ব্যালেন্স করা। একইভাবে আমাদের যে কোষ বা সেল, সেই কোষ বা সেলের মধ্যে কোষকে দৃঢ় রাখার জন্য, ব্যালেন্স করার জন্য, ধরে রাখার জন্য কিছু উপাদান কাজ করে, তাদেরকে আমরা বলি সাইটোস্কেলেটন। এই সাইটোস্কেলেটন বলতে কি কি আছে, একটা হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাহলে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। মাইক্রোটিউবিউল এই ওয়ার্ডটাকে ভেঙে দেখলে আমি দুইটা ওয়ার্ড পাই, একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে কি, একটা হচ্ছে টিউবিউল। দেখো মাইক্রো মানে কি, ক্ষুদ্র, সেটা আমরা আগেও তোমাদেরকে বলেছি। টিউবিউল কথার আসছে টিউব থেকে, টিউবিউল কথাটা করতে গেছে টিউব থেকে, টিউব মানে হচ্ছে নালী, তাহলে মাইক্রো টিউবিউল মানে হচ্ছে ক্ষুদ্র নালী। এবার দেখো মাইক্রো ফিলামেন্ট, আমরা বলছিলাম মাইক্রো মানে কি, মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, আর ফিলামেন্ট, ফিলামেন্ট কথার অর্থ হচ্ছে তন্তু বা সুতা, তন্তু বা সুতা। ফিলামেন্ট মানে কি, তন্তু বা সুতা। আর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ফিলামেন্ট মানে তো তন্তু, ইন্টারমিডিয়েট মানে কি, দুইজনের মাঝে। কোন দুইজন, এই যে মাইক্রোটিউবিউল এবং মাইক্রোফিলামেন্টের মাঝে কিছু তন্তু থাকে, তাদেরকে বলা হয় ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এদেরকে নিয়ে আমরা একটু কিছু ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি। এদের সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন হচ্ছে, যেমন মাইক্রোটিউবিউলের ব্যাস, এবং এদের আমি সবারটা বলি, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট একসাথে বলি। এদের ব্যাস হচ্ছে 10 থেকে 20 মিলিমাইক্রন, মাইক্রোফিলামেন্ট হচ্ছে 30 থেকে 60 আংস্ট্রম, এটা হচ্ছে আংস্ট্রম, এটা কিন্তু দৈর্ঘ্যের একটা একক, ক্ষুদ্রতম একক। আবার হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে 10 ন্যানোমিটার, 10 ন্যানোমিটার, এককগুলো খেয়াল করবা প্রথমত। তারপর হচ্ছে আবিষ্কারক, মাইক্রোটিউবিউল আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট ও ফ্রান্সি, মাইক্রোফিলামেন্ট আবিষ্কার করেন বিজ্ঞানী প্যালেভিচ, আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট যেটা, এটার আসল আবিষ্কারককে আসলে এটা জানা যায়নি। আসলে এটা হচ্ছে এই দুজন যখন আবিষ্কৃত হয় তখনই কিন্তু এটা কি হয়ে যায়, আবিষ্কৃত হয়ে যায়। মাইক্রোটিউবিউলের কাজ কি, সে হচ্ছে ফ্লাজেলা, সিলিয়া, এই যে আমাদের বডির যে ফ্লাজেলা এবং সিলিয়া যেগুলো আছে, এগুলো আমরা আরও পড়বো তোমাদের সামনে লেকচারগুলোতে। ফ্লাজেলা এবং সিলিয়ার যে মুভমেন্ট, যে বিচলন, সেই মুভমেন্ট বা বিচলনে কী করে সাহায্য করে। মাইক্রোফিলামেন্ট ফ্যাগোসাইটোসিস করে, হ্যাঁ, আবার এটাও কোষ বিভাজন করে, এটাও কি করে, কোষ বিভাজন করে। তাহলে হচ্ছে ফ্লাজেলা এবং সিলিয়ার বিচলন বা মুভমেন্ট, কোষ বিভাজন, আর হচ্ছে কোষের দৃঢ়তা, এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, কোষের বিভাজন এবং কোষের দৃঢ়তা। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আমরা তোমাদেরকে আগে বলছিলাম ফিলামেন্ট মানে তন্তু, ইন্টারমিডিয়েট অর্থাৎ দুইজনের মাঝে, অর্থাৎ মাইক্রোটিউবিউল এবং মাইক্রোফিলামেন্টের মাঝে আর কিছু তন্তু পাওয়া যায়, তাদেরকে বলা হয় ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্টের কাজ কি, তাও কি, অন্যান্য কোষ কঙ্কালকে যুক্ত করা এবং কোষের কি করা, দৃঢ়তা মেনটেন করা। তাহলে তিনজনের একটা কমন কাজ হচ্ছে কোষের কি করা, দৃঢ়তা রক্ষা করা। এখন এদের চিত্রটা একটু তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রো মানে কি বলছিলাম, ক্ষুদ্র, টিউবিউল মানে হচ্ছে নলির মতো। তাহলে যেগুলো ছোট ছোট কিছু নালীর মতো, এরকম হচ্ছে মাইক্রোটিউবিউল, আর হচ্ছে মাইক্রোফিলামেন্ট, এটা তন্তুর মতো, সুতার মতো। সুতা কি হয়, একটু বেঁকে বেঁকে থাকে। এদের মাঝখানে মাইক্রোফিলামেন্ট এবং মাইক্রোটিউবিউলের মাঝখানে আর কিছু ছোট ছোট কিছু অংশ থাকে, এদেরকে যুক্ত করে, আবার এদেরকে যুক্ত করে। এই যে এদেরকে যারা যুক্ত করে, এদের মাঝখানে যারা থাকে তাদেরকে বলা হয় ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এদেরকে বলা হয় ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আমরা জানি বলছিলাম ইন্টারমিডিয়েট মানে কি, ইন্টারমিডিয়েট মানে হচ্ছে ইন বিটুইন। তাহলে একটা হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, এদের সংযোগকারী যে অংশগুলো তাদেরকে বলা হয় ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এবার একটা ইন্টারেস্টিং অঙ্গাণু বা অর্গানাইজের নাম জানবো, সেটা হচ্ছে লাইসোসোম, যেটা আবিষ্কার কে করে, দা দুবে। এটা যেহেতু নামটা একটু ডিফারেন্ট, আমি তাই নামটা ইংলিশে দিলাম দা দুবে, DUVE। কত সালে, 1955 সালে। লাইসোসোম কোথায় থাকে, লাইসোসোম সমস্ত প্রাণী কোষেই থাকে, সমস্ত অ্যানিমাল সেলে থাকে এবং উদ্ভিদ কোষেও থাকে। যদিও উদ্ভিদ কোষে গেলে আমরা একটা কথা তোমাদেরকে বলে দিই, উদ্ভিদ কোষে, তাহলে উদ্ভিদ কোষে যখন লাইসোসোম থাকে তখন এই উদ্ভিদ কোষে এটার নাম হয়ে যায় স্ফেরোসোম, স্ফেরোসোম। এটা আসলে তোমাদের জানার তেমন প্রয়োজন নেই, তারপরও বলে দিলাম। তাহলে প্রাণী কোষের যেটাকে আমরা লাইসোসোম বলি, উদ্ভিদ কোষে তাকে আরও একটি নামে ডাকা হয়, লাইসোসোম বলা হয়, আরও একটা নাম হয়, সেটা হচ্ছে স্ফেরোসোম। এইচএসসিতে উঠলে তোমরা আরও কিছু নাম তোমরা দেখতে পাবা। তাহলে সমস্ত উদ্ভিদ কোষ এবং সমস্ত প্রাণী কোষে লাইসোসোম থাকে, এক্সেপ্ট RBC, রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকাতে লাইসোসোম থাকে না। RBC বা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকাতে লাইসোসোম থাকে না। ওকে ফাইন, তাহলে এই ইনফরমেশন মাথায় রাখবা, RBCতে লাইসোসোম থাকে না। একটা লাইসোসোম বা একটা
তোমার লাইসোসোমের স্ট্রাকচারটা কেমন হবে দেখি। তাহলে এটা হচ্ছে একটা লাইসোসোম। তাহলে আমরা যখন তোমাদেরকে পড়েছিলাম তখন বলছিলাম কি লাইসোসোম কি, এটা হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, অর্থাৎ এখানে কি মেমব্রেন আছে। ওকে ফাইন। এই যে ঝিল্লি যেখানে মেমব্রেন যেটা আছে সেই মেমব্রেনটা এটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট মেমব্রেনটা। কয় স্তর? দ্বিস্তর বিশিষ্ট মেমব্রেন। তাহলে আমরা তোমাদেরকে আগে বলছিলাম লাইসোসোমটা এটা হচ্ছে কি ঝিল্লিবিহীন নাকি ঝিল্লিবদ্ধ? এটা হচ্ছে ঝিল্লিবদ্ধ। এই যে লাইসোসোমের মধ্যে যে দ্বিস্তরী আবরণটা আছে এটা হচ্ছে আমি লিখে দিচ্ছি দ্বিস্তরী। এটা কয় স্তরী? দ্বিস্তরী, অর্থাৎ ডাবল লেয়ার। এবং এটা হচ্ছে লিপোপ্রোটিন নির্মিত। কি নির্মিত? লিপোপ্রোটিন নির্মিত। এই যে দ্বিস্তরী লিপোপ্রোটিন নির্মিত যে লেয়ারটা আছে এটাকে বলা হয় লাইসোসোমাল মেমব্রেন। এটাকে বলা হয় লাইসোসোমাল মেমব্রেন। লাইসোসোমাল মেমব্রেন। এখন এই যে লাইসোসোমাল মেমব্রেন, এই মেমব্রেনের মাঝখানে কিছু ছিদ্র আছে, কিছু কি আছে? ছিদ্র আছে। এই যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলোকে বলা হয় লাইসোসোমাল পোর। PORE, পোর। তাহলে এই যে ছিদ্রগুলোকে বলা হয় লাইসোসোমাল পোর। যেমন দেখো, যেমন এটা একটা লাইসোসোমাল পোর, এটা আরেকটা লাইসোসোমাল পোর, এটা মনে করো আরো একটা লাইসোসোমাল পোর, সবগুলো হচ্ছে একটা লাইসোসোমাল পোর। ওকে ফাইন। এই যে লাইসোসোমাল পোরের মধ্যে বা লাইসোসোমাল মেমব্রেনের মধ্যে কিছু প্রায় 40 থেকে 50 ধরনের, প্রায় কয় ধরনের? 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। এগুলো হচ্ছে বিষাক্ত এনজাইম। তাহলে এই লাইসোসোমার ভিতরে প্রায় 40 থেকে 50 ধরনের, আমি লিখে দিচ্ছি এই সংখ্যাটা ইম্পর্টেন্ট, 40 to 50 টাইপস, 40 থেকে 50 ধরনের হাইড্রোলাইটিক ধরনের, আমি লিখে দিচ্ছি হাইড্রোলাইটিক এনজাইম পাওয়া যায়। এই যে হাইড্রোলাইটিক যে এনজাইম পাওয়া যায়, হাইড্রো মানে কি? হাইড্রো মানে হচ্ছে পানি, লাইটিক মানে হচ্ছে লাইসিস থেকে আসে, লাইসিস মানে ভাঙন। তাহলে দেখো হাইড্রো মানে হচ্ছে পানি আর লাইটিক করে হচ্ছে লাইসিস থেকে, লাইসিস মানে কি? ভাঙন। দ্যাট মিনস পানির উপস্থিতিতে এরা অন্য কোনো পদার্থকে, অন্য কোনো বস্তুকে কি করতে পারে? ভেঙে ফেলতে পারে। তাহলে এখানে প্রায় 40 থেকে 50 ধরনের হাইড্রোলাইটিক এনজাইম এই ভিতরে থাকে। এখানে যতগুলো হাইড্রোলাইটিক এনজাইম থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এনজাইমটা, সেই এনজাইমের নাম হচ্ছে লাইসোজাইম। সেই গুরুত্বপূর্ণ এনজাইমের নাম কি? এটা হচ্ছে লাইসোজাইম। এই যে লাইসোজাইম ওয়ার্ডটাকে আমি একটু কি করে দিচ্ছি, আমি একটু বক্স করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এটা হচ্ছে লাইসোসোমাল মেমব্রেন, দ্বিস্তরী লিপোপ্রোটিন নির্মিত। মাঝখানে কিছু ছিদ্র আছে, এই ছিদ্রগুলোকে বলা হয় লাইসোসোমাল পোর। এবং ভিতরে কিছু 40 থেকে 50 ধরনের কি থাকে? হাইড্রোলাইটিক এনজাইম। হাইড্রো মানে পানি, লাইসিস মানে ভেঙে ফেলা, অর্থাৎ পানির উপস্থিতিতে সে কাউকে ভাঙতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাইড্রোলাইটিক এনজাইম তার নাম হচ্ছে লাইসোজাইম। এর কাজটা কি দেখো, লাইসোসোমের কাজটা তোমাদেরকে বলি। তাহলে মনে করি এটা হচ্ছে একটা কোষ বা একটা সেল। এই কোষের মধ্যে এটা হচ্ছে তার মনে করি কোষের নিউক্লিয়াস, এটা মনে করো মাইটোকন্ড্রিয়া, এগুলো মনে করো রাইবোজোম, এটা হচ্ছে এটা হচ্ছে গোলজি বস্তু। একইভাবে এখানে বিভিন্ন অঙ্গাণুগুলো আছে, মনে করো আমি সবগুলো দিলাম না। এটা হচ্ছে লাইসোসোম। এটা কি? এটা হচ্ছে লাইসোসোম। আর এটা আমি বললাম নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে রাইবোজোম, এটা হচ্ছে গোলজি বস্তু বা গলগি অ্যাপারেটাস। এখানে কিন্তু আরো অঙ্গাণু আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি না। তুমি আমাকে বলতে পারো স্যার লাইসোসোম কি এত বড়, অন্যান্য সবার চেয়ে বড়? না, যেহেতু আমরা লাইসোসোম নিয়ে পড়াচ্ছি আমি সেজন্য এটাকে একটু মার্ক করে তোমাকে দেখাচ্ছি। এবার দেখো, যদি কোনো জীবাণু আমাদের দেহে বা কোষের মধ্যে, মনে করো বাইরে থেকে কোষের মধ্যে কোনো একটা জীবাণু প্রবেশ করছে, মনে করো এটা একটা জীবাণু, এটা একটা জীবাণু, আমি একটু ব্ল্যাক কালার দ্বারা মার্ক করি। তাহলে দেখো এখানে কোনো একটা মনে করো জীবাণু প্রবেশ করছে। আচ্ছা, এটা যদি কোনো জীবাণু হয় তখন কি করে? দেখো সাথে যে লাইসোসোম কি করে, যদি কোষের মধ্যে, সেলের মধ্যে কোনো জীবাণু প্রবেশ করে, লাইসোসোম তখন কি করে? পাম্প করে। লাইসোসোম যখন পাম্প করে, লাইসোসোমের পাম্পের কারণে এই যে ভিতরে যে 40 থেকে 50 ধরনের যে হাইড্রোলাইটিক এনজাইম বা লাইসোজাইম, এই সমস্ত উপাদানসমূহ এই যে লাইসোসোমাল পোর দিয়ে, ছিদ্র দিয়ে কোথায় বের হয়? বাইরে বের হয়। তাহলে যখন জীবাণু আসে তখন লাইসোসোম পাম্প করে, লাইসোসোমের পাম্পের কারণে ভিতরে যে বিষাক্ত এনজাইম, সেই বিষাক্ত এনজাইমগুলো বের হয়ে এই জীবাণুকে কি করে? এই জীবাণুকে কিল করে বা জীবাণুকে মেরে ফেলে। তাহলে এই যে যেহেতু সে পাম্পিং এর মাধ্যমে, লাইসোসোম এনজাইমের মাধ্যমে জীবাণুকে কিল করে বা মেরে ফেলে, অনেক সময় জীবাণুকে খেয়ে ফেলে, ভক্ষণ করে, ফ্যাগোসাইটোসিস করে। তাহলে এটা আমাদের জন্য ভালো, সে জীবাণু আসলে আমাদেরকে কি করে? প্রতিরক্ষা দান করে। তাহলে যেহেতু সে আমাদের জন্য ভালো, তাহলে আমরা তা বলবো প্রতিরক্ষাকারী অঙ্গাণু। লাইসোসোম আমাদের জন্য প্রতিরক্ষাকারী অঙ্গাণু বা উপকারী অঙ্গাণু। কিন্তু এই উপকারটা করতে গিয়ে অনেক সময় দেখো, এমন অনেক সময় আসে
যখন কোষের মধ্যে কোনো কারণে মনে করো তীব্র খাদ্যাভাব, অক্সিজেনের অভাব, তীব্র খাদ্যের অভাব, পুষ্টির অভাব, অথবা শক্তিশালী কোনো জীবাণু, মনে করে এই যে করোনা বা ডেঙ্গু বা ম্যালেরিয়া বা এইচআইভি, এই যে জাস্ট আমি সংক্ষেপে লিখলাম, সি দিয়ে করোনা, ডি দিয়ে ডেঙ্গু, এম দিয়ে ম্যালেরিয়া আর এইচআইভি, এই সমস্ত যদি শক্তিশালী বা কঠিন জীবাণু যখন প্রবেশ করে, তাহলে এগুলো তো শক্তিশালী জীবাণু, কঠিন জীবাণু, এদেরকে মারার জন্য সেম ভাবে সে কি করে, পাম্প করে। এখন মনে করো সে পাম্প করতেছে, চারপাশ থেকে কি বের হচ্ছে, বিষাক্ত এনজাইমগুলো বের হচ্ছে, বিষাক্ত এনজাইমগুলো বের হয়ে ওই সমস্ত ক্ষতিকর জীবাণুগুলোকে মারার চেষ্টা করতেছে। কথা হচ্ছে এগুলো এত শক্তিশালী জীবাণু, এগুলো এত ডেঞ্জারাস যে এই লাইসোসোমে যে এনজাইমগুলো নিঃসরণ করে, যে বিষাক্ত এনজাইম নিঃসরণ করে, তারা তাদেরকে কি করতে পারে না, এই এনজাইমগুলো এই সমস্ত শক্তিশালী জীবাণুকে কি করতে পারতেছে না, মারতে পারতেছে না। অর্থাৎ শত্রু কি হয়ে গেছে, অনেক বেশি সক্রিয়, শত্রু অনেক বেশি পাওয়ারফুল। অনেক সময় দেখা যায় এটা কিন্তু আমার এমনিতে জীবাণু ছাড়া হতে পারে, ওই যে অক্সিজেনের অভাব বা বিভিন্ন ধরনের খাদ্যাভাব, কোনো পুষ্টি হলে বা অন্য কোনো অসুখের কারণে কিন্তু এরকম হতে পারে। তাহলে দেখো এখানে যখন এই জীবাণুগুলো আসে তখন লাইসোসোম অতিরিক্ত মাত্রায় পাম্প করে, যতই পাম্প করুক না কেন, মনে করো কোনো কারণে এই জীবাণুগুলো মারা যাচ্ছে না, তখন সে তার পাম্পিং এর মাত্রাটা বাড়িয়ে দেয়, পাম্পিং এর মাত্রা বাড়িয়ে দেয়। পাম্পিং এর মাত্রা যদি বাড়িয়ে দেয়, এত বেশি পাম্প করে, পাম্প করতে করতে দেখা যায় তার যে মেমব্রেন আছে, এই মেমব্রেনগুলো ছিঁড়ে যায়। মেমব্রেন কি হয়, মেমব্রেন ছিঁড়ে যায়। কেন, ওই যে বারবার পাম্প করতেছে, অতিরিক্ত পাম্প করতেছে, যার কারণে মেমব্রেনগুলো ছিঁড়ে গেছে। মেমব্রেন যদি ছিঁড়ে যায়, ভিতরে যে বিষাক্ত এনজাইমগুলো ছিল, ভিতরে বিষাক্ত এনজাইমগুলো এবার পুরো কোষে ছড়িয়ে পড়বে। তাহলে পুরো সেলের মধ্যে বিষাক্ত এনজাইমগুলো কি হলো, ছড়িয়ে পড়লো। এখন এই জীবাণু তো মরলো না, উল্টা সে কি করলো, এই সমস্ত এনজাইম নিঃসরণের মাধ্যমে, এই সমস্ত এনজাইমের কারণে এই যে নিউক্লিয়াস এরকম নষ্ট হবে, মরে যাবে। মাইটোকন্ড্রিয়াটা কি হবে, মনে করো মাইটোকন্ড্রিয়াগুলো মরে যাচ্ছে, রাইবোজোম নষ্ট হয়ে যাচ্ছে, গোলজি বস্তু নষ্ট হচ্ছে। দ্যাট মিনস এই সমস্ত এনজাইমের কারণে তার যে স্বাভাবিক যে ভাই ব্রাদার যে অঙ্গাণুগুলো ছিল, সেই অঙ্গাণুগুলো মরে গেছে। তাহলে সে নিজেও মরে গেছে, ওই অঙ্গাণুগুলো মরে গেছে, আলটিমেটলি পুরা কোষটাই কি হয়ে গেছে, পুরা কোষটায় মরে গেছে। তাহলে অক্সিজেনের অভাবে, কোনো পুষ্টির অভাবে, বড় কোনো অসুখে, অথবা শক্তিশালী কোনো জীবাণুর উপস্থিতিতে লাইসোসোমের যে প্রাচীর, লাইসোসোমের প্রাচীর কি হতে পারে, লাইসোসোমের প্রাচীর নষ্ট হতে পারে। লাইসোসোমের প্রাচীর যদি নষ্ট হয়, তখন কি হতে পারে, তখন বিষাক্ত এনজাইম, আমি লিখে দিচ্ছি, বিষাক্ত এনজাইম কোষে ছড়িয়ে পড়ে, বিষাক্ত এনজাইম ছড়িয়ে পড়ে। বিষাক্ত এনজাইম যখন কোষের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন কোষের যে অঙ্গাণুগুলো, অন্য অঙ্গাণুগুলো মারা যায়। অন্য অঙ্গাণু যখন নষ্ট হয় বা মারা যায়, আলটিমেটলি পুরা কোষটাই কি হয়, পুরা কোষটাই নষ্ট হয়। সে কিন্তু করতে গিয়েছিল আমার জন্য ভালো, কিন্তু সে করে ফেলছে আমার জন্য ক্ষতি। এটাকে বলা হয়, এই যে এই ঘটনাকে, এটাকে বলা হয় অটোফ্যাগি। এই জন্য এটাকে বলা হয় অটোফ্যাগি অঙ্গাণু, অটোফ্যাগি অঙ্গাণু। তুমি ওকে প্রশ্ন করতে পারো, স্যার অটোফ্যাগি মানে কি? এই যে অটোফ্যাগি ওয়ার্ডটাকে ভেঙে দেখলে আমরা দুইটা ওয়ার্ড পাবো, একটা হচ্ছে অটো, একটা হচ্ছে ফ্যাগি। অটো মানে হচ্ছে সেলফ বা নিজে নিজে, সেলফ বা নিজে নিজে। ফ্যাগি মানে হচ্ছে ফ্যাগো মানে হচ্ছে ভক্ষণ করা বা খেয়ে ফেলা, ভক্ষণ করা বা খেয়ে ফেলা, বা টু ইট, খেয়ে ফেলা। অর্থাৎ সে কাকে খেলো, সে তার নিজের ভাই ব্রাদার, নিজের অঙ্গাণুগুলোকে খেলো। তাহলে লাইসোসোমের এই অবস্থা হলে তাই তাকে কি বলা হতে পারে, অটোফ্যাগি অঙ্গাণু, বা এটাকে অনেক সময় আত্মহত্যাকারী অঙ্গাণু, আত্মঘাতী অঙ্গাণু বা সুইসাইডাল স্কোয়াড বলা হয়। তাহলে লাইসোসোমের কিন্তু প্রথমে আমরা বলি এটাকে প্রতিরক্ষাকারী অঙ্গাণু, কিন্তু এই প্রতিরক্ষাকারী অঙ্গাণু আবার কোনো কোনো ক্ষেত্রে আমার জন্য কি হতে পারে, আত্মহত্যাকারী বা আত্মভক্ষণকারী বা আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বলা হয়। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় আসে। সো আমরা আজকে অনেকগুলো অঙ্গাণুর মধ্যে আমরা আজকে কিছু অঙ্গাণু সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করছি। এর পরবর্তী ক্লাস আমরা এর পরবর্তী অঙ্গাণুগুলো নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।